শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। বস্ত্র খাতের সংকট উত্তরণে বিটিএম এর কাছে প্রতিবেদন চেয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কমিটির দ্বিতীয় সভায় শিল্প খাতের আর্থিক ও জ্বালানি সংকট উত্তরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, বিগত সময়ে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই জ্বালানি সংকট। এদিকে দেশের বরেন্দ্র অঞ্চলের ডাবল লিফটিং এর মাধ্যমে পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেলের পর এবার গ্যাস সংকটে ধুঁকছে দেশ। যান্ত্রিক গোলযোগে ভাসমান গ্যাস টার্মিনালে সরবরাহ বন্ধ থাকায় চাহিদার 44% ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চল, পরিবহন ও আবাসিক খাতে। যদিও দীর্ঘদিন ধরেই জ্বালানির পাশাপাশি তারল্য ও আর্থিক সংকটে ভুগছে দেশের বস্ত্র খাত। সংকট উত্তরণে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গত বুধবার উচ্চ পর্যায়ের কমিটি করে দেন প্রধানমন্ত্রী। সেই কমিটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম-এর নেতাদের সাথে বৈঠক করে। সেখানে সংকট উত্তরণে সরকার ও বিটিএমই একসাথে কাজ করার সিদ্ধান্ত হয়। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এই সব কিছু একটা প্রেজেন্টেশন আকারে আমরা ওনার কাছে নিয়ে আসবো। অনেক কিছু আমাদের অনুকূলে নেই, তো ওগুলার নিয়েও কথাবার্তা হচ্ছে, ওগুলা নিয়েও আমরা আলোচনা করব। আমাদেরকে উনি নেগলেক্ট করেনি, আমাদের কোনো এক্সিট প্ল্যানের কথাও বলেনি, উনি আমাদেরকে রিভাইভ করার জন্য চেষ্টা করছেন। আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি। এখন বাকিটা হচ্ছে আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলো একটু ঠিক করে নিয়ে আসা, ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করা, তো ওখানেও আমাদের কাজ চলছে। গত 17 বছর বস্ত্র খাতকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার প্রধানের আন্তরিকতায় ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। জলবায়ুর প্রভাবে পানির স্তর দ্রুত নেমে যাওয়া ও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। এতে কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে, উকি দিচ্ছে মরুকরণের আশঙ্কা। এই বাস্তবতায় সেচ সম্প্রসারণ ও টেকসই পানি ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়ন করতে চায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি, সেখানে আমরা সারফেস ওয়াটার ইউজ করে আমরা ওই অঞ্চলের কৃষকদের সেচের চাহিদা মেটাবো। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করছি। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি প্রায় 2,000 কোটি টাকার, এবং আরেকটি সম্মানিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় বোন তাসনিয়াকে হারিয়ে ভেঙে পড়েছিল স্কুল ছাত্র তাহসিন আবদুল্লাহ। তবে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে দেখে ভুবন বোলানো হাসিতে নজর কাড়েন সামাজিক মাধ্যমে। কিন্তু সে হাসির আড়ালে থাকা বেদনার খবর জানাজানির পর তাহসিনকে নিজ কার্যালয়ে ডাকেন প্রধানমন্ত্রী। উপহার দেন বাস্কেটবল ও ড্রোন সেট, উৎসাহিত করেন পড়াশোনা আর স্বপ্ন জয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্নের সারথি হয়ে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছিলেন তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের কারণেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টান্তগুলো জাতিকে আশান্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় 18 ঘন্টা কাজ করছেন। মন্ত্রী বলেন, একটি অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। পরিবর্তন আমাদেরকে আনতে হবে। আছে অনেক সমস্যা, আছে অনেক আর্থিক দুর্বলতা, যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে সবসময় বাইরের দিকে লক্ষ্য করে রাখতে হয়। আমাদের টাকা আছে কিনা, টাকা জোগাড় করতে পারবো কিনা, কিন্তু তারপরেও আমাদের যুবকদের, তরুণদের যে শক্তি, তাদের যে অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজেকে সামনে প্রতিষ্ঠিত করবার,
সেটা আমাদেরকে আশা দেয়। স্থানীয় নির্বাচনে একটি দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন কমিশনে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। আর এমন নিয়োগে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষতা হারাবে বলেও শঙ্কা প্রকাশ করেন নেতারা। একই সাথে কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ইসিকে সতর্ক করেছে জামায়াত। স্থানীয় নির্বাচনে এমপি ও ভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে সরকার দলীয় লোক নিয়োগের অভিযোগ এবং স্থানীয় সরকার নির্বাচনে বিধিবিধান নিয়ে কমিশনের সাথে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলটির সেক্রেটারি জেনারেল। কমিশন ভবনে উপস্থিত শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। এই সময় ১২ জন প্রশাসক নিয়োগেরও সমালোচনা করে দলটি। সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও দাবি জানান। ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এমপি ও ভুক্ত শিক্ষকরা শুধু স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য, এই সুপারিশে সমালোচনা করে বলেন নির্বাচন কমিশনের এমন আচরণ দ্বিচারিতা। জামায়াত নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। রাজনীতি নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারছে না, অভিযোগ দলটির। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের বাধা উপেক্ষা করে বিকেল 3:30টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সার্কিট হাউস থেকে 10-15টি গাড়ির বহর নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে তারা রওনা হন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি। শ্রীমঙ্গলে গাড়িবহরকে আটক করে পুলিশ, অর্থাৎ আটকে দেয়। এ সময় পুলিশের সাথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে হবিগঞ্জের ঠিক দিকে অগ্রসর হয় এনসিপির গাড়িবহর। একটা বিক্ষোভ মিছিল করব এবং আমাদের সেখানে কথা বলার কথা রয়েছে মিছিল পরবর্তী সময়। এই যে গতকালকের যে ঘটনাগুলো হলো, এগুলো পুরো দেশের মানুষের জানা উচিত। আমরা দেখতে চাই আসলে যে বিএনপি সরকার এবং প্রশাসন তারা আমাদেরকে কিভাবে দমন পীড়ন করতে চায়, কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে চায়, এটা আমরাও দেখতে চাই। এনসিপি ও বিএনপি ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। মঙ্গলবার শহরে কোর্ট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরের হামলার জেরে দুপক্ষই আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। প্রশাসনের 144 ধারা জারির আদেশে বলা হয়েছে, এনসিপি বুধবার পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার আহ্বান করেছে। অপরদিকে সদর ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময় একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। এদিকে জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জুলাই সমাবেশে পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। কালকের কনসিকুয়েন্স হিসেবে আজকের যে প্রোগ্রাম, এটা নিয়ে আমরা ইয়েতে আছি। বাট আমাদের কাছে অভিযোগ আজকে দিবে বলছে, যে অভিযোগ আসলে আমরা তো তার পরবর্তীতে আলাপ আলোচনা করে যেটা করা যায় সেটাই করব। আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। হবিগঞ্জে যাচ্ছি, সহকর্মী প্রদীপ দাস সাগর অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রদীপ, এনসিপি নেতারা শহরে পৌঁছেছেন কিনা? কারণ যেমনটি জানছিলাম যে 10-12টি গাড়ির বহর নিয়ে যখন রওনা দেয় 3:30টার দিকে তো পুলিশ বাধা দিয়েছিল, এটি উপেক্ষা করেও তো তারা আবার এগিয়ে যায়। শহরের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে শ্রীমঙ্গল পুলিশের যে বাধা যেটি ছিল সেটি অতিক্রম করে হবিগঞ্জ জেলায় যখন তারা প্রবেশ করেন, তখন বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় তাদেরকে পুলিশ আবারও আটক করে
এবং এখনো তারা সেখানেই অবস্থান করছে। আমরা যতদূর জানতে পেরেছি সেখানে জাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সেখানে মহাসড়কের একটি আঞ্চলিক মহাসড়ক, ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক, এই মহাসড়কে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা হবিগঞ্জে এসে আহত যারা রয়েছেন তাদেরকে দেখে তারা হয়তো ফিরে যাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয় সেই বিষয়টি তারা দেখবেন এবং সেটি মাথায় রেখে তারা তাদের কার্যক্রমটি যে তাদের যে কর্মসূচিটি আছে সেটি তারা পালন করতে চান। আর জেলা পুলিশ যেটি বলছে যেহেতু হবিগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে, যে কারণে কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেটি নিশ্চিত করার জন্য তারা বারবার এনসিপি নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন যেন তারা হবিগঞ্জ আজকে তাদের যে কর্মসূচি আছে সেটি যেন তারা প্রত্যাহার করেন। এদিকে জেলা ছাত্র দলের সভাপতির সাথে আমরা আলোচনা করি, তিনি যেমন জানিয়েছেন যেহেতু 544 ধারা জারি করেছে এই কারণে তারা তাদের যে কর্মসূচি যেটি ছিল সেটি থেকে তারা সরে এসেছেন। তবে যদি হবিগঞ্জে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে সেক্ষেত্রে তারা হয়তো আবার রাজপথে আসবে। আর জেলার আইন শৃঙ্খলা রক্ষায়, বিশেষ করে শহরের আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে। এর বাইরে 3 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, র্যাব টহল দিচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রেখেছে। শহরে এমনিতে যান চলাচল স্বাভাবিক, জনজীবন স্বাভাবিক রয়েছে, তবে এক ধরনের থমথমে ভাব সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে এখন পর্যন্ত হবিগঞ্জে আসলে যদি এনসিপি নেতৃবৃন্দ না আসেন তাহলে হয়তো খুব বড় ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই। তবে যদি হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ আসেন এবং তাদের যে কর্মসূচি সেটির উপর আসলে নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো সবকিছু মিলে এখন পর্যন্ত হবিগঞ্জের যে সার্বিক পরিবেশ সেটি যথেষ্ট এখন পর্যন্ত ভালোই বলা যায়, স্বাভাবিক রয়েছে, সেটি বোঝাবার চেষ্টা করছিল আমার সহকর্মী প্রদীপকে। ধন্যবাদ জানাচ্ছি। অবশেষে ধরা পড়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন। পুলিশ জানায় ভারতে পালানোর সময় যশোরে 3 সহযোগী সহ গ্রেফতার হয় সে। একাধিক হত্যা মামলার আসামি ডেভিড ইমন সম্প্রতি চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও শিল্পপতির বাসায় গুলিবর্ষণ করে আলোচনায় আসেন। ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়েন বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ও তার 3 সহযোগী। এরপর কড়া নিরাপত্তায় চট্টগ্রামে আনা হয় তাদের। পুলিশের দাবি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন ইমন ও তার সহযোগীরা। গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। 2025 সালে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন ও পতেঙ্গা সমুদ্র সৈকতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবরকে হত্যা মামলা সহ অন্তত 9টি মামলার আসামি ডেভিড ইমন। বিদেশে পলাতক আলোচিত টপ টেরর সাজ্জাদ আলী খানের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া 3 প্রধান ব্যক্তির একজন ডেভিড ইমন। অপর 2 জন রায়হান ও ছোট সাজ্জাদ কারাগারে। রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালালেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। তার যে গতিপথ ছিল তাতে আমরা অনুমান করি সে যশোরে যাচ্ছিল, যশোর থেকে ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রতিমধ্যে তাকে আটক করা। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর সক্ষমতা অনেক বেশি। তাদের এই ধরনের ধোঁকা বা তাদের এই ধরনের কোনো কিছুই আমাদের বিভ্রান্ত করে না। আমরা কিন্তু তাকে সঠিকভাবেই খুঁজে বের করে ফেলি। কোটি টাকা চাঁদা না দেয়ায় সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়ায় ডিডিএন নামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় ডেভিড ইমনের সহযোগীরা। ফাঁস হয় এই সন্ত্রাসীর ফোনালাপ। এর আগে চাঁদা না পেয়ে গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বিএনপি নেতা হত্যা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাব 2। গতরাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার করে তাকে। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় 32টি মামলার আসামি লেদু হাসানই বিএনপি নেতা বাদশাকে হত্যা করার জন্য আসামি পারভেজকে অস্ত্র দেন।
বিভিন্ন অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিওর এই যুবকই মোহাম্মদপুরের ত্রাস ও তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হাসান ওরফে লেদু হাসান। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখল, কিশোর গ্যাংয়ে মদত দেয়া সহ প্রায় সব ধরনের অপরাধের অভিযোগ আছে। র্যাব জানায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে লেদুকে গ্রেফতার করা হয়েছে। লেদু একসময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু নানা অপকর্মের কারণে দল থেকে বহিষ্কার করা হয়। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 32টি ফৌজদারি মামলা রয়েছে। এই লেদু হাসানই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য আসামি পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। উক্ত হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের 164 ধারার জবানবন্দিতে জানা যায়, লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। ব্রিফিংয়ে র্যাব 2-এর সিও দাবি করেন, মোহাম্মদপুরে আগের তুলনায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে এসেছে। আমরা তো আমাদের মতো করে যাচ্ছি, আমরা তো স্যাটিসফাইড। এখন সবাইকে তো স্যাটিসফাইড করা আমাদের পক্ষে সম্ভব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়, আর তাদের রাজপথেই জবাব দেবে বিএনপি। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার কথাও বলেন ডাক্তার জাহিদ। অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৭১-এ পরাজিত শক্তি বিএনপির উদারতার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনে একজন দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, যা জনগণকে উদ্বিগ্ন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। তিনি বলেছেন, একইভাবে 12টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে, যা ফ্যাসিস্ট আমলেও হয়নি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আফটার দ্য জুলাই রেভলিউশন শীর্ষক আলোচনায় নাজিবুর রহমান বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে, সরকারের কিছু সিদ্ধান্ত জনগণকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা হলেও সেটি খোঁড়া অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যম কমিশনের সাবেক সদস্য অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন, কমিশন বেশ কিছু সুপারিশ করেছিল, সেসব এখনো বাস্তবায়িত হয়নি। তবে গণমাধ্যম কর্মীরা নিজেরা ঐক্যবদ্ধ না হলে দাবি আদায় কঠিন বলেই মনে করেন তিনি। রাজধানী সহ আশপাশের জেলাগুলোতে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাস সংকটে নারায়ণগঞ্জের গার্মেন্টসের বয়লার ও ডাইং কারখানাগুলোতে প্রায় অচলাবস্থা। ফ্যাব্রিক ডাইং করতে না পেরে ক্ষতির মুখে জেলার প্রায় 400 কারখানা মালিক। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, চাহিদা মতো উৎপাদন না হওয়ায় শিপমেন্ট নির্ধারিত সময়ে ক্রেতাকে দেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে লোকসানে পড়বেন গার্মেন্টস মালিকরা। অনেকে শ্রমিকের বেতন নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। ঠিক একই চিত্র আশুলিয়ার পোশাক কারখানাগুলোতেও। অধিকাংশ কারখানায় উৎপাদন কমে গেছে, দুশ্চিন্তায় শ্রমিক মালিকরা। এদিকে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন রয়েছে, অনেক জায়গায় রান্নাবান্নার কাজও ব্যাহত হচ্ছে। সকালে এসে দেখি গ্যাস নাই, আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? এই ফ্যাক্টরি না চললে আমাদের কি অবস্থা হবে? উৎপাদন ব্যাহত হলে পরে আমাদের বুঝতেই পারছেন যে আলটিমেটলি রেজাল্ট যেটা হবে, বায়াররা আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে বলবে অথবা ডিসকাউন্ট নিবে। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? নোয়াখালীর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রে নতুন কূপ খনন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। সেনবাগ উপজেলার বড় চাঁড়িগাঁও গ্রামে মঙ্গলবার থেকে এই কূপের খনন কাজ শুরু হয়। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 45 দিন খনন, 15 দিন
ডিএসটি টেস্ট শেষে মজুতকৃত গ্যাসের পরিমাণ জানা যাবে। আর সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে পারে বলে জানিয়েছে প্রকল্পের ড্রিলিং ইনচার্জ। ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, ডব্লিউপিসি ডোর, কাঠের চৌকাঠ ও সলিড উডেন ডোর প্রপার কেমিক্যাল ট্রিটমেন্ট ও সিজনিং হয় বলে টেকে বহুদিন। সুপারবোর্ড ডোরস। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় এই দুর্ঘটনা। পুলিশ জানায় একটি মালবাহী ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান মালবাহী ট্রাক চালক। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় অপর ট্রাক চালক পলাতক। এদিকে রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম রেল ক্রসিংয়ে ট্রাক চাপায় নসিমনের এক যাত্রী নিহত হন। হাম এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য গবেষণা নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই হামের টিকা পায়নি। ফরিদপুর ও খুলনায় বেশি টাকায় অপরিকল্পিতভাবে যন্ত্র কেনা হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন। আর কর্মকর্তাদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। কেউ ঘুষ চাইলে তাকে জানাতেও বলেছেন মন্ত্রী। স্বাস্থ্য সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদনের ফলাফল উপস্থাপন নিয়ে কর্মশালার আয়োজন হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্টের প্রায় 40% পদ শূন্য। জরুরি ও প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা 22%। ন্যাশনালি 6406টা স্যাংশন পোস্ট, সেখানে আছে বর্তমান কার্যরত আছে 3892। So a human resource gap is a very important one. স্বাস্থ্যমন্ত্রী বক্তব্যে স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা তুলে ধরেন। বলেন, সরকারি কেনাকাটায় এমন কিছু শর্ত দেয়া হয় যাতে অন্য কেউ অংশই নিতে না পারে। পছন্দের লোকই যেন কাজ পায় তার নিশ্চিতে তৎপর থাকে অসাধুরা। অপরিকল্পিতভাবে কেনা যন্ত্র নষ্ট হচ্ছে বলে জানান মন্ত্রী। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা পড়ে আছে খুলনায়। যে 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে। ব্যাংকার নেই, কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা 6 crores পার মেশিন। চিকিৎসকরা হাসপাতালের পাশে ক্লিনিক করলে সেখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী। তার বিশ্বাস, স্বাস্থ্য খাতে যে বাজেট দেয়া হয়েছে তা দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব। সিনসিয়ারলি কাজ করেন, 1 টাকা অডিটকে ঘুষ দিতে হবে না। ইফ আই এম অনেস্ট, নোবডি, আমাকে ভয়রানি করতে পারে কেউ, কিন্তু আমাকে কেউ ভয় দেখাইতে পারবে না, আমাকে জেলে নিতে পারবে না। কাজে আই রিকোয়েস্ট ইউ, বি স্ট্রং ইন ইউর অনেস্টি। ইউ হ্যাভ নট টু পে এনি মানি টু দ্য অডিটর। যদি অডিটর টাকা চায়, and if you know you are honest, don't give the money, come to me, I will face the consequences. স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি, তবে সরকার হামের টিকা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টকে যখন ইউনিসেফ অনুরোধ করেছে, ইউ উইল বি ইন প্রবলেম, ইউ বাই দ্য ভ্যাকসিন, তারা কিনে নাই ডেলিগেটেড প্রাইসে, ইউনিসেফেতে নেবে না, প্রাইভেট কিনবে। জানি না কি কারণে বলছে, আমি কোনো সমালোচনা না বুঝে করবো না, বাট দে ডিড এ ভেরি গ্রস মিস্ট। এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। 8 বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল হবে বলে জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত। দ্রুতই 5 বিভাগীয় শহরে উদ্বোধন হবে শিশু হাসপাতাল। সেই সাথে 1000 বেডের 18টি হাসপাতাল চালু ও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও জানান মন্ত্রী। বিগত দিনগুলিতে ফ্যামিলি প্ল্যানিং কোনো কাজ হয়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের সামঞ্জস্য না আনতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এমন মন্তব্য করে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুপুরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে তিনি বাঘ সংরক্ষণ তথা সুন্দরবনের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। 2014 সালে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল 106টি। 10 বছরের ব্যবধানে 2024 সালে 19টি বেড়ে সংখ্যা এখন 125টি। এসব তথ্য জানিয়ে বন বিভাগ বলছে, সংখ্যাগত অগ্রগতির পরেও উদ্বেগ রয়ে গেছে বাঘের নিরাপত্তা নিয়ে।
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। এবারের প্রতিপাদ্য সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। যোগ দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাণী বিশেষজ্ঞ, গবেষক ও স্কুল শিক্ষার্থীরা। আলোচনায় বাঘের নিরাপত্তা ও প্রজনন ব্যাহত হওয়ার নানা দিক এবং কারণ তুলে ধরেন বিশেষজ্ঞরা। আমার বনের বাইরের যে পলিউশন, যেটা আমার সুন্দরবনকে ক্ষতি করতে পারে, সেই কাজগুলো কিন্তু আমাদের দেখতে হয়। এবং দেখার জন্য আমরা যেটা করেছি, আমরা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া 10 কিলোমিটার বনের বাইরে ঘোষণা করেছি। আলোচনায় পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যে সামঞ্জস্য না আনতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, এগুলির ভিতরে যদি আমরা একটা সামঞ্জস্য না আনতে পারি চিন্তাধারার ভিতরে, তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে আমাদের উন্নয়নটা টেকসই হবে না। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী। আমাদের দেশে অনেক সময় বন্যপ্রাণী পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার বাঘের ট্রফি পাচার রোধে আমাদের নীতি হলো জিরো টলারেন্স। বিশ্বে বাঘের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। বাঘ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য আন্তরিকভাবে অপেক্ষা করছে দিল্লি, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের ভারত সফরের আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলে দুদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ইতিবাচক অনেক কিছুই হবে। তবে সহসাই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বিষয়টি পর্যালোচনা করছে সরকার। জানান, সার্বভৌমত্ব ও পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ। আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের ঢাকা সফরে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। ঢাকা বেইজিং সম্পর্কের ঘনিষ্ঠতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে কিনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, কোনো দেশের সাথে সম্পর্কে উন্নয়ন মানে অন্য দেশের সাথে খারাপ সম্পর্ক হওয়া নয়। Waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to it. চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। বিদেশি এয়ারলাইন্সগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় আকাশপথের ব্যবসা সম্প্রসারণে মাঠে নেমেছে দেশের উড়োজাহাজ সংস্থাগুলো। সরকারি সংস্থা বাংলাদেশ বিমানের বহরে নতুন করে 14টি উড়োজাহাজ যুক্তের ঘোষণার পর নিজেদের বহরে আরও 21টি অত্যাধুনিক বোয়িং যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আমেরিকান উড়োজাহাজ কোম্পানি বোয়িং ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে নতুন উড়োজাহাজগুলো যুক্ত হওয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে ইউএস বাংলা। Fortifying our national capabilities, reducing dependence on foreign expertise, and ensuring that more of the value created by our growing aviation industry remains within our own economy. Together, we are not simply expanding an airline, we are building the future of Bangladeshi aviation. I wish U.S. Bangladesh every success to further increase their fleet through the leasing and purchasing of additional Boeing-built narrow-bodied and wide-body aircraft to increase their fleet, train your next generation of pilots, expand operations, and connect Bangladesh to many more countries.
And I say that not just as the U.S. ambassador, but also as a passenger. চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সরওয়ারের মনোনয়নপত্র বাতিল করে ইসি, পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম 2 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন সরওয়ার। তবে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে ফলাফল প্রকাশ স্থগিত ছিল। 9 জুলাই চূড়ান্ত শুনানিতে প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট, আর সেদিনই চট্টগ্রাম 2 আসনের সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে ইসি সচিবালয়। একই দিন সন্ধ্যায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরওয়ার। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন 12 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। জনাব সরওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতারকৃত আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা যাবে না বলে আদেশ দেন। একই সাথে সে সময় সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট। আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেছেন, হাইকোর্টের ওই আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল, আর এমন আইন থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতো না। তবে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি তিনি যদি এজাহারে নাম নাও থাকেন, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে কারো সংশ্লিষ্টতা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন। 2100 কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট থেকে নাম প্রত্যাহার করতে উচ্চ আদালতে আইনি প্রতারণার অভিযোগে জিপিএইচ ইস্পাত কোম্পানিকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 30 দিনের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এই টাকা জুলাই আহতদের চিকিৎসার জন্য খরচ করার নির্দেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জিপিএইচ ইস্পাত নামের একটি কোম্পানি দীর্ঘদিন ধরে ঋণ খেলাপি থাকার পরও কেন্দ্রীয় ব্যাংকের খেলাপির তালিকা থেকে তাদের নাম বাদ দিতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়। কোম্পানিটি উচ্চ আদালতের আদেশ গোপন করে নিম্ন আদালতে আরেকটি আবেদন করে, সেখানে ব্যর্থ হয়ে উচ্চ আদালতের অপর একটি বেঞ্চে একই গ্রাউন্ডে আরেকটি আবেদন করে, যেটি পুরোপুরি প্রতারণার শামিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। এবং আদালত এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ভিন্ন খাত তৈরি করে সেখানে সংরক্ষিত থাকবে। আদালত এও নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই টাকাটি আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারধরের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালিত হয়। সাধারণ শিক্ষার্থীদের সাথে সময় যোগ দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা কর্মসূচি থেকে 5টি দাবি জানান। এর মধ্যে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল, সংশ্লিষ্ট পদ থেকে বহিষ্কার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ অন্যতম। রাকসুজিয়া সালাউদ্দিন আম্মারের উপর হামলা এবং মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উপহার আসে 100টি কার্টনে 600 পিস আনারস, যা ত্রিপুরা রাজ্যের সুমিষ্ট কিউ আনারস নামে পরিচিত। এই আনারসগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব জানান, বাংলাদেশের পাঠানো আম উপহারের ফিরতি উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে ভারত বাংলাদেশ দু দেশের মধ্যে মেলবন্ধন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়
হবে বলেই তিনি মনে করেন। এর আগে ৩০ জুন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আম্রপালি ও হাড়ি ভাঙা আম পাঠায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। গাজার একটি মসজিদে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আল মুত্তাকিন নামের মসজিদটি। এছাড়া উপত্যকার বিভিন্ন অংশে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে আইডিএফ। এদিন হামলার লক্ষ্য ছিল মূলত মধ্য উত্তর গাজা। মসজিদের পাশাপাশি নুসরাত শরণার্থী শিবিরেও বোমা ছোড়া হয়েছে। এসব হামলায় কমপক্ষে 1 ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও অন্তত 12 জন আহত হয়েছে। গাজার প্রায় 64% এলাকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেছে ইসরায়েল। বাকি অংশেই বর্তমান আশ্রয় নিয়েছে 20 লাখের বেশি ফিলিস্তিনি। নিয়মিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তাদের লক্ষ্য বানাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি কার্যকর হবে 4 পেয়ে যে কোনো যন্ত্র হিউম্যানয়েড উন্নত রোবটের ক্ষেত্রে। এগুলো বেশিরভাগই চীনে তৈরি। পাওয়ার ইনভার্টার আমদানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল বিভাগ, কারণ এই যন্ত্রগুলো ডেটা এক্সেস, নজরদারি ও চুরি করতে পারে, সাইবার হামলাও করতে পারে, যা মার্কিন অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলেই জানিয়েছে ওয়াশিংটন। তবে বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বাণিজ্যকে রাজনীতির গুটি বানিয়েছে। ভিত্তিহীন অজুহাতে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা জানায় চীন সরকার। প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন নিয়ে লোকসভায় বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলোধুনো করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এ সময় তীব্র হট্টগোলের সৃষ্টি হয় সভাকক্ষে। ছাত্র আন্দোলনে বল প্রয়োগের অভিযোগ তুলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর সমালোচনাও করেন। রাহুল বলেন, ধর্মেন্দ্র প্রধান কেবল একটি প্রতীক, ছাত্রদের আসল শত্রু RSS। এর জেরে আবারও সরকারি ও বিরোধী সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। স্পিকার প্রমাণ ছাড়া কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না আনার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে এসে বসার সাহস নেই। তিনি গাড়িতে বসে ভয়ে কাঁপছেন, কারণ তার অনুমতিতেই ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা লোক দেখানো, কারণ ধর্মেন্দ্র প্রধান কখনো শিক্ষা মন্ত্রণালয় চালাননি। যে সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয় চালায় তার নাম RSS। ধর্মেন্দ্র প্রধান একটি প্রতীক, আসল শত্রু হলো RSS। জুলাই শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডাক্তার মিলন হলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BMUর উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আহতদের জীবন রক্ষায় দিনরাত পরিশ্রম করেছেন তারা। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এখনও আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন সারা দেশের চিকিৎসকরা। BMUর ডেন্টাল ফ্যাকাল্টির ডিন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ ওয়াসিমের বাবা জনাব শফিউল আলম এবং চোখ হারানো জুলাই যোদ্ধার বাবা ডাক্তার জাকারিয়া আজিজ। দেশের বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে 7.5 লাখ মানুষের জীবিকা ঝুঁকিতে পড়বে। তাই পরিবেশ, জনস্বাস্থ্য ও বর্জ্যজীবীদের কর্মসংস্থান রক্ষায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন নিয়ে এক পরামর্শ সভায় বক্তারা এই আহ্বান জানান। এই সভার আয়োজন গ্রাম বাংলা উন্নয়ন কমিটি করে। এতে বক্তারা জানান, দেশে 60,000 কোটি টাকার প্লাস্টিক পণ্যের বাজার আছে। প্রতি বছর প্লাস্টিকের প্রায় 20% চাহিদা বাড়ছে। আর দেশে ব্যবহৃত মোট প্লাস্টিকের 50%ই রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে পূরণ করা হয়। বক্তারা বলেন, জ্বালানি পুনরুদ্ধার যেন জনস্বাস্থ্য, পুনর্ব্যবহার কিংবা বর্জ্য সংগ্রহকারীদের জীবিকার বিনিময় না আসে। আমাদের মতো মানুষ খালি পথভ্রষ্টই হচ্ছি, আমাদের কোনো সুব্যবস্থা হইতেছে না। 25 বছর ধরে আজকে টুকাইতেছি ময়লার পথে, আমার কোনো মূল্য দেয় না। বাহিরের মানুষ এনে কাম করায়, তাহলে আমরা দোষটা কি করছি? কোনো অবস্থাতেই যেন বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এ ধরনের কোনো প্রকল্পের ভুল পথে সরকার পা না বাড়ায়, এবং এটা অনুরোধ সরকারের প্রতি। গাজীপুরে সরকারি, আধা সরকারি, বেসরকারি গাড়িগুলোকে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
সকালে জেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি বেসরকারি গাড়ির চালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকার কথা বলেন জেলা প্রশাসক। জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আর প্রশাসনের মতে অযথা হর্নের কারণে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় শব্দ দূষণ বেড়েই যাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সবাই ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার উদাহরণ তৈরি করতে এই কার্যক্রম নেওয়া হয়েছে। এ সময় জেলার বিভিন্ন সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শব্দ দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন করেন জেলা প্রশাসক। এই জেলায় যত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সকলেই একমত যে আজ থেকে নো হর্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে লিওনেল মেসির সাথে কথোপকথন নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন রেফারি হুয়াও পিনেইরো। তার দাবি মেসি তাকে কিছুটা বিরক্ত করছিলেন ঠিকই, তবে ফুটবলে এমন ঘটনা একেবারেই স্বাভাবিক। পিনেইরোর দাবি, ফুটবলার ও রেফারির মধ্যে কথোপকথন স্বাভাবিক, তবে মেসি জড়িত বলে আলোচনা হয়েছে বেশি। এদিকে একই ম্যাচে ব্রিলেম্বালোর লাল কার্ড নিয়ে প্রশ্ন তোলে আইএফএবি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নতুন পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা। এমনকি 2030 বিশ্বকাপ বর্জনের বিষয়টিও বিবেচনা করছে ইউরোপের দেশগুলো। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের একটি নতুন প্রতিষ্ঠান গঠন করতে চায় ফিফা। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ সহ প্রধান টুর্নামেন্টগুলোর সম্প্রচার, স্পন্সরশিপ, টিকিট, অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম এক ছাতার নিচে আনতে চায় তারা। আর এই পরিকল্পনায় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে প্রায় $4.2 বিলিয়ন সংগ্রহের লক্ষ্য রয়েছে। তবে উয়েফার অভিযোগ, এই উদ্যোগ ফুটবলের স্বার্থবিরোধী, পর্যাপ্ত স্বচ্ছতা নেই এতে। স্কাই স্পোর্টস ও ESPN এর তথ্য অনুযায়ী এই বিষয়টি নিয়ে উয়েফার 55 সদস্য দেশ জরুরি বৈঠকে বসছে, যেখানে ফিফার পরিকল্পনার প্রতিবাদে 2030 বিশ্বকাপ বর্জনের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে। ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের 90তম জন্মদিনেই পাকিস্তানকে 90 রানে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ টেস্টে 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 120 রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জেডন সিলস 5 উইকেট নিয়ে ধস নামান পাকিস্তানের ব্যাটিংয়ে। এক প্রান্ত 58 রানে অপরাজিত থাকলেও বাবর আজমকে কোনো সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা। এই জয় 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ম্যাচ শেষে ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেইজ জানান, কয়েকদিন আগেই প্রয়াত হওয়া কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের জন্মদিনে পাওয়া এই জয় তাকে উৎসর্গ করছে পুরো দল। মাঠে দুর্দান্ত সেভে দলকে বাঁচান তিনি। আর এবার মাঠের বাইরেও দেখা গেল ভিন্ন এক এমিলিয়ানো মার্টিনেসকে। আর্জেন্টিনার সিয়েরা দে লস পাড্রেস এলাকায় কাদায় আটকে যায় তার গাড়ি। মূলত একই পরিস্থিতি আটকে পড়া নিজের ভাইকে উদ্ধার করতে গিয়ে বিপাকে পড়েন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার হন মার্টিনেস। তবে সাহায্যের প্রতিদান দিতেও ভোলেননি তিনি। ভক্তদের সাথে ছবি তোলেন, অটোগ্রাফ দেন, নিজের আর্জেন্টিনা দলের জ্যাকেট উপহার দেন। মাঠের বাইরে এই আচরণে আবারও ভক্তদের মন জয় করলেন দিবো মার্টিনেস। বিশ্বকাপের মাঠের লড়াই শেষ হলেও বাইরের নানা ঘটনায় চলছে আলোচনা। নকল জার্সির অবৈধ ব্যবসার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে লন্ডন সিটি পুলিশ। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে জব্দ করা হচ্ছে 2,20,000-এর বেশি ভুয়া ফুটবল জার্সি, যার বাজার মূল্য প্রায় £1,85,00,000, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় 300 কোটি টাকা। এই জাল জার্সি বিক্রির অভিযোগে 6 জন গ্রেফতার হয়েছেন। পুলিশের দাবি, এই ব্যবসার অর্থ সংগঠিত অপরাধ চক্রের কাছে যায়, তাই সমর্থকদের শুধুমাত্র অনুমোদিত বিক্রেতার কাছ থেকেই জার্সি কেনার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।